শহরের কোলাহল থেকে দূরে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার অন্তর্গত একেবারে অফবিট মেঘ পাহাড়ে ঘেরা সবুজের মাঝখানে গড়ে ওঠা এক ছোট্ট গ্রাম হলো রামজি, যেখানে প্রকৃতির মাঝখানে রয়েছে এক হোমস্টে। এখানে থাকা, সারাদিনে খাওয়া দাওয়া আর ঘুরতে যাওয়ার জন্য আছে বেশ অনেকগুলো স্পটও। তাই এখানে 1 থেকে 2 দিনের ট্যুর কিভাবে করবে, কত টাকা খরচ পড়বে, সব তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। रोको ना अब उसे बहने दो। গুড মর্নিং এভরিওয়ান, আমি চলে এসেছি দার্জিলিংয়ের একটি অফবিট জায়গায়, দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রাম, যেখানে গেলে দারুণভাবে সপ্তাহে 2 থেকে 3টে দিন তোমরা খুব সুন্দরভাবে কাটাতে পারবে। তার আগে বলে নিই, যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। সব রকম ডিটেলস থাকছে ভিডিওর মধ্যে। আর কলকাতা থেকে তোমরা এখানে কিভাবে পৌঁছাবে প্রথমে সেইটা দেখে নাও। আমরা এবার উত্তরবঙ্গে পৌঁছেছিলাম শিয়ালদহ থেকে রাত 8:30-এর 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। এই ট্রেনটি শিলিগুড়ি জংশনে পৌঁছাবে পরদিন সকাল 8:05। এই ট্রেনের স্লিপারের ভাড়া 345 টাকা জনপ্রতি, থার্ড এসি ইকোনমিকের ভাড়া 855 টাকা, থার্ড এসির ভাড়া 930 টাকা, আর আছে সেকেন্ড এসি আর ফার্স্ট ক্লাস, যার ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও শিয়ালদহ হাওড়া থেকে আরও বেশ কিছু ট্রেন রয়েছে, যেগুলো ধরেও এনজিপি বা শিলিগুড়িতে পৌঁছানো যায়। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল চলে এসেছি শিলিগুড়ি স্টেশনে। দাঁড়িয়ে আছি এখন শিলিগুড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের এখানে। আমাদের ট্রেনটা নামিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, তো এখন ওভারব্রিজের এখানেই চলে এসেছি। আর এখান থেকে আমরা 1 নম্বর গেট দিয়ে শিলিগুড়ি স্টেশনের বাইরে বেরোবো, কারণ আমরা এবারে যে জায়গায় যাচ্ছি সেখান থেকে গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা। দেখি গাড়িটা এসছে কিনা। আর ট্রেন জার্নিটাও ভীষণ ভালো ছিল, কমফোর্টেবল ছিল, ট্রেনটা ঠিকঠাক টাইমে নামিয়েছে। ঘড়িতে এখন বাজে সকাল 8টা। এখন আমরা স্টেশনের বাইরে যাব, তো চলো যাওয়া যাক। শিলিগুড়ি জংশনের বাইরে এসে আমরা আমাদের বুকিং করা হোমস্টের পাঠানো গাড়িতে চেপে চললাম এবারে আমাদের গন্তব্যে। আমরা এবারে যাচ্ছি দার্জিলিংয়ের একটি অফবিট গ্রাম, যার নাম সুখিয়াপোখরি রামজি। এনজিপি বা শিলিগুড়ি থেকে রামজির হোমস্টে পর্যন্ত পৌঁছাতে বড় রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে 4000 থেকে 5500 টাকার মতো, আর ছোট গাড়িতে রিজার্ভে ভাড়া পড়বে 3.5 থেকে 4000 টাকার মতো। তবে গাড়ি ভাড়া সিজন অনুযায়ী সামান্য কম বা বেশি হতে পারে। এছাড়াও কম খরচে যেতে চাইলে শেয়ার গাড়িরও অপশান আছে, সেক্ষেত্রে হোমস্টের সাথে যোগাযোগ করলে ওনারাই গাইড করে দেবেন। আমরা সুখিয়াপোখরি রামজিতে পৌঁছাবো মিরিক হয়ে, কারণ এই রাস্তাটাই সব থেকে সহজ হয়। তাই তোমরা চাইলে মিরিকের স্পটগুলো যাওয়ার পথে ভিজিট করতে পারো। মিরিকের পরই পড়বে সুখিয়াপোখরি মার্কেট। এই মার্কেটের মধ্যে দিয়ে প্রায় 2-3 মিনিটের পাহাড়ি রাস্তা ধরে এগোলেই পড়বে রামজিতে আমাদের বুকিং করা হোমস্টে। ফাইনালি এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম হলো হিলটোপিয়া হোমস্টে। আর মার্কেটটা থেকে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট মতো লাগলো আমাদের এখানে আসতে। ব্যাগপত্রগুলো গাড়ি থেকে এখন নামিয়েছি, সব যে যার মতো আর কি ব্যাগপত্র নিয়ে যাচ্ছি হোমস্টেতে। হোমস্টে রুম আগে থেকে বুকিং রয়েছে, চলো এখন এন্ট্রি করি। হোমস্টেতে এন্ট্রি করেছি, আর জাস্ট এখন চলে এসেছি আমরা ডাইনিং এরিয়াতে। ব্যাগপত্রগুলো জাস্ট রেখেছি এখানে, আর সাথে সাথে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। এই যে ব্যাগপত্র নিয়ে হিলটোপিয়া হোমস্টের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। হোমস্টে থেকে দারুণ ভিউ। আমি এসে যেটা দেখছি, একটু আগে যেহেতু বৃষ্টি হয়ে গেল, তার জন্য আবার সাথে সাথে চারিদিকটা ফগি হয়ে গেছে। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম রয়েছে। আমাদের রুম যেহেতু আগে থেকে বুকিং ছিল, তো রুমটা এখন শেয়ার করব। রুমে এন্ট্রি করেছি আমি। রুমটা একেবারেই ছিমছাম, রুমের সাইজ মিডিয়াম, ঠিক আছে। রুমের ভেতরে রয়েছে 2টো কিং সাইজ বেড। এই যে 2টো কিং সাইজ বেড বলা ভুল, একটি বেড কিং সাইজ। একটা বেডে, এই বেডটাতে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে, আর এটা সিঙ্গেল বেড। খুব সুন্দরভাবে বেডটা সাজানো আর কি। দেখো কত সুন্দর করে টাওয়াল, বাথ কিটগুলো কত সুন্দর করে দিয়েছে এখানে। এদিকে রয়েছে একটা বড় সাইজের ওয়ার্ড্রফ, এই যে ব্যাগপত্র রাখার জন্য, জামা কাপড় রাখার জন্য। এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, যেখানে ইলেকট্রিক কেটেল রয়েছে। এছাড়াও ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, তার জন্য মেনু কার্ড এখানে প্রোভাইড করেছে প্রত্যেকটা রুমে। আর এদিকে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন। এখানে দেখো কমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, মিরর, গিজার,
জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য এখানে হ্যাঙ্গার রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। পুরো রুমটাই কিন্তু খুব সুন্দর, পুরো রুমটা শেয়ার করেছি। আর এই রুমটি কিন্তু একেবারে খোলামেলা রুম, কারণ রুমের এক সাইডে রয়েছে উইন্ডো। এই যে রুমে বসেই এই যে দূরে ভ্যালিগুলো দেখতে পাওয়া যাবে। তবে এখন যেহেতু ফগি ওয়েদার আছে, যেটা আগেই বললাম, যার জন্য সাদা লাগছে সব কিছু। আর এদিকেও কিন্তু রয়েছে বেশ অনেকগুলো করে উইন্ডো। এই যে পুরো রুমটাই খোলামেলা রুম, মানে রুমের চারি সাইডেই শুধু উইন্ডোগুলো রয়েছে। আবার এই দিকেও একটা উইন্ডো আছে, দেখো কতগুলো উইন্ডো। আর এই উইন্ডোর পাশে এই দিকে রয়েছে একটি কমন ব্যালকনি। এই যে এই ব্যালকনিতেও কিন্তু দাঁড়ানো যাবে। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেব, কারণ অনেক ধকল গিয়েছে, কষ্ট হচ্ছে, তাই একটু ফ্রেশ হয়ে যাব লাঞ্চ করতে, কারণ দুপুর তো হয়ে গিয়েছে। তার জন্য লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে অনেক কিছু রয়েছে, খুব সুন্দরভাবে চলে এসছে আমাদের সামনে লাঞ্চ। প্লেটে প্রথমে দিয়েছে রাইস, স্পেশালি ঘি রয়েছে। এটা দেখে খুব খুশি হয়ে গেলাম যে দুপুরবেলায় পাহাড়ে ঘুরতে এসে ঘি পেলাম। এখানে রয়েছে স্কোয়াশের তরকারি, এখানে রয়েছে বেগুনি, ডাল রয়েছে, মাছের একটা আইটেম আছে, আর এখানে রয়েছে স্যালাড। অনেক কিছু দিয়েছে স্যালাডের মধ্যে। যারা ভেজ খাবে তাদের জন্য ভেজেরও ব্যবস্থা আছে এখানে। লাঞ্চে কিন্তু সাথে রয়েছে পাঁপড়ও। এই যে মাছের যে আইটেমটা ছিল সেটা দিয়েই এখন খাচ্ছি, আর তার আগে ডাল দিয়ে খেলাম। বিশেষ করে যে ঘিটা দিয়েছিল, ঘিটা কিন্তু অসাধারণ ছিল। আর এই ঘিটা কিন্তু এই হোমস্টেতে একদম অর্গ্যানিক, মানে নিজেদেরই বানানো, হোমমেড যেটাকে বলে। তো এখন মাছটা দিয়ে খাচ্ছি, আর প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ, অসাধারণ হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। বিকেলের পর একটু ঘরে রেস্ট নিলাম, চোখটাও একটু বুজে এসেছিল। আর সন্ধে হওয়ার পরপরই আবার আমরা উঠে গেছি। সন্ধে হওয়ার সাথে সাথে আমাদের হোমস্টেটি খুব সুন্দরভাবে সেজে উঠেছে, সেটা শেয়ার করব। তবে এখন কিন্তু সন্ধেবেলা দেওয়া হয়েছে আমাদেরকে চা। এই যে লিকার চা দেওয়া হয়েছে, সঙ্গে রয়েছে বিস্কিট, আর একটু পরে কিন্তু সন্ধে স্ন্যাক্সটাও দেওয়া হবে। সন্ধেবেলা যেমন সুন্দর লাগছে আমাদের হোমস্টেটিকে দেখতে, ঠিক তেমনই সন্ধ্যের পর আমাদের হোমস্টেতে বিভিন্ন কালারের প্রজাপতিরও কিন্তু আগমন ঘটেছে। এই যে স্ন্যাক্স এসে হাজির হয়েছে আমাদের সামনে। আর স্ন্যাক্স কিন্তু আমরা রুমেই খাচ্ছি, বাইরে যাচ্ছি না, কারণ বাইরে একটু ঠান্ডা। স্ন্যাক্সে দেখো কি কি দিয়েছে। এই যে স্ন্যাক্সে রয়েছে ম্যাগি, এগ ম্যাগি, আর সাথে রয়েছে চিকেন পকোড়া। আর এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই সন্ধ্যে স্ন্যাক্সটা। আমাদের কত কি টাকা খরচ পড়েছে আমি এখনও জানাইনি, তবে তোমাদেরকে জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি। ভিডিওটা দেখতে থাকো। আর এখন বাজে ঘড়িতে রাত 10:30। চলে এসেছি ডিনার করতে এসেছি ডাইনিং হলেই। তো ডিনার আমাদের সামনে এসে হাজির হয়েছে। বেশ রাত হয়েছে, তাই আর লেট করতে চাইছি না, খাওয়া দাওয়া শুরু করব। তবে ডিনারে কী কী আছে দেখাই। প্লেটে এখানে দেওয়া হয়েছে রাইস, এই যে আলু ভেন্ডির একটা রেসিপি রয়েছে, এটা ভেজ। আর এদিকে রয়েছে চিকেন কষা, বেশ অনেকটা দিয়েছে। এটা হলো কাঁকরোল ভাজা, এই যে। আর এদিকে দিয়েছে স্যালাড, বেশ অনেক রকমের স্যালাড রয়েছে। রাতে কিন্তু ভাতের বদলে রুটিরও অপশান রয়েছে। খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে। দুপুরের মতোই প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো, আর খুব হালকা রান্নাবান্না, একেবারে ঘরোয়া রান্নাবান্না। এটা দেখে ভীষণ ভালো লাগলো। আর এত রাত্রে আমরা খেতে এসেছি পাহাড়ি জায়গা হিসেবে, তবে প্রত্যেকটা খাবার দাবার একেবারে গরম গরম আমাদেরকে সার্ভ করেছে। আর এখন কিন্তু চিকেন খাচ্ছি, চিকেনের টেস্টটাও ভীষণ ভালো। তাই এখন খেয়ে দিয়ে উঠবো, রাতে একটু ঘুমাতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালে। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম সুখিয়া। সুখিয়াতে আজকে আমাদের সেকেন্ড ডে। আর যেহেতু এবারে আমাদের 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান রয়েছে, তো আজকে যেহেতু সেকেন্ড ডে, তাই সকাল সকাল আমরা উঠে একদম রেডি হয়ে গিয়েছি। তবে সকাল সকাল উঠে যেটা দেখলাম, আমাদের রুমের সামনে যে ভিউটা কালকে শেয়ার করেছিলাম, টোটালি এখন দেখছি কোনো ভিউ পাওয়া যাচ্ছে না, কারণ সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আর এখনও পর্যন্ত বৃষ্টিটা হয়ে যাচ্ছে। আর এত ফগি, যার কারণে যেদিকে তাকাচ্ছি শুধু সেদিকেই সাদা দেখতে পাচ্ছি। আর ওয়েদার একটু পরে হয়তো বেলার দিকে ক্লিন হতে পারে। তবে আজকে কিন্তু আমাদের যেহেতু সেকেন্ড ডে, তাই আজকে আমরা বেশ কিছু স্পট ঘুরবো। আজকে আমরা যাব নেপালের দিকে, এখান থেকে নেপাল বর্ডার ঘোরায় আর কি। তো এটা বলতে পারো এখানকার সাইট সিন। তো আমরা বললাম যে দাদাকে যে আপনারাই গাড়ি অ্যারেঞ্জ করে দিন, সেই মতো হোমস্টে থেকেই গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে। গাড়ি ইতিমধ্যে চলে এসছে, তবে এরই মধ্যে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিতে হবে। আমাদের একটু আগে রেডি হওয়া উচিত ছিল, একটু দেরি করে আমরা উঠেছি। এরকম ঠান্ডা ওয়েদার, বৃষ্টি ওয়েদারে কারোর ঘুম ভাঙেনি, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন তো একদম রেডি। চলো তাহলে এখন যাই ডাইনিং এরিয়াতে, ব্রেকফাস্টটা সেরে ফেলি। সকাল সকাল ব্রেকফাস্ট এসে হাজির হয়েছে আমাদের সামনে। ব্রেকফাস্টে দেওয়া হয়েছে নান আর ঘুগনি, এই যে 3টে করে দিয়েছে। তবে চাইলে কিন্তু আরও দেবে, তবে আমার জন্য 3টেই ঠিকঠাক একদম।
আর এগুলো এখন খাওয়া দাওয়া করবো। সকাল সকাল বৃষ্টি তো শুরু হয়েছে, গরম গরম নান, তার সাথে এরকম দারুণ ব্রেকফাস্ট দারুণভাবে জমে যাবে। আর সকালটা কিন্তু এইটা দিয়েই শুরু হচ্ছে আমাদের। এই যে হোমস্টে থেকে বেরিয়ে এখন কিন্তু আমরা চলে এসেছি সুখিয়া বলে যে মার্কেটটা ছিল, কালকে মার্কেটটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো ওই মার্কেটটা কিন্তু বেশ বড়। এখান থেকে প্রয়োজনীয় যদি কোনো রকম কোনো জিনিস কেনার থাকে তাহলে কিনে নিতে পারো, জল, মেডিসিন, এছাড়াও অন্যান্য জিনিসপত্র, খাবার দাবারের প্রচুর দোকান রয়েছে দেখলাম। বেশ বড় মার্কেট। এছাড়াও এখানে দেখলাম প্রচুর শেয়ার গাড়ির রিজার্ভ গাড়ির একটা গাড়ির স্ট্যান্ডও রয়েছে। আজকে আমরা যাচ্ছি নেপালের সাইডে ঘুরতে। এই যে আমাদের হোমস্টে রয়েছে সুখিয়া পোখরিতে, এখান থেকে একটা ভালো সুবিধা, সেটা হলো নেপালের সাইডে আর কি ঘুরতে নিয়ে যায়। আর তার জন্য বেশ কিছু আইডি প্রুফ লাগে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড। আমাদেরকে আমাদের হোমস্টে থেকেই আনতে বলেছে, সেই মতো আমরা নিয়েওছি। এখন ওখানে গিয়ে কতটা কি লাগবে না লাগবে, নিয়ম এইসব তো আমরা কিছুই জানি না। ওখানে গিয়ে যেরকম যেটা দেখবো সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবার আমরা যে জায়গায় যাচ্ছি এটা হলো নেপালের কান্যাম। আমরা কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি, তো কেমন কি অভিজ্ঞতা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দাঁড়িয়ে আছি কিন্তু এখন নেপাল বর্ডারে, আর এটাই কিন্তু নেপাল বর্ডারের মেন গেট। এখান থেকে কিন্তু এন্টার করে তারপর কিন্তু নেপালে যেতে হয়। আর এটাই কিন্তু চেকপোস্ট, এপাশেও চেক হয়, ওপাশেও কিন্তু চেক হয়, ইন্ডিয়াতেও চেক হয়। আমরা যেহেতু এবারে নেপালে যাচ্ছি তার জন্য এখান থেকে চেকিং হবে আর কি। আর চেকিংয়ের জন্য কিন্তু আইডি কার্ড লাগবে, ঠিক আছে? আমরা তো আধার কার্ড দিয়ে এখান থেকে এন্ট্রি করলাম। চেকপোস্টে পারমিট করতে কিন্তু 450 টাকা পড়বে, রোড পারমিট করতে কিন্তু 750 টাকার মতো পড়বে। মানে এই তোমার টোটাল অ্যামাউন্টটা তোমরা যার সাথে ট্যুর করবে বা তোমরা যে গাড়ি করবে যে হোমস্টে থেকে, তাদের সঙ্গে আগে থেকে ডিসাইড করে নেবে। নেপালের যে চেকপোস্টটা আছে ওখান থেকে আর কি আমরা চেক করলাম। তো ওখান থেকে চেক করে এখন আমরা চলে এসেছি পশুপতি মার্কেটের এখানে। পশুপতি মার্কেটের এখানে একটা মার্কেট রয়েছে, শীতের বিভিন্ন রকমের ড্রেস, সোয়েটার, এছাড়াও আরও অনেক কিছু দোকান দেখতে পাচ্ছি। এটা বেশ বড় একটা মার্কেট। আর এখান থেকে তোমরা কিন্তু শপিং করতে পারো, অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এখানে জিনিসপত্র কিনতে পাওয়া যায়, মানে জামা কাপড়ের কথা বলছি আর কি। পশুপতি মার্কেট রেখে এখন আমরা যাচ্ছি কন্যামের দিকে। তো আমরা ফেরার পথে এই মার্কেটটা একটু ঘুরে দেখবো। গাড়ি নিয়ে যাচ্ছি কন্যামের দিকে। তো যাওয়ার আগে আমরা সিহাংতু বলে একটা জায়গা আছে, সেই জায়গাটি ঘুরে দেখবো। আর নেপালে এসে একটা জিনিস দেখে অবাক হলাম, যেহেতু ওটা পাহাড়ি জায়গা, পাহাড়ি রাস্তা, মানে কিছুটা আমাদের নর্থ বেঙ্গলের মতনই, একই নর্থ বেঙ্গলের মতনই রাস্তাঘাট, কিন্তু রাস্তার দুপাশের যে পাহাড় লোকেশনগুলো সেগুলো ভীষণ সুন্দর। আর তার উপরে নেপালে এন্ট্রি করার সাথে সাথে যেহেতু ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেছে, তাই দারুণ লাগছে আমাদের। আর রাস্তায় দেখলাম অটো চলছে, এই দেখো রাস্তায় অটো চলছে, এই যে আর একটা আসছে। পাহাড়ি রাস্তায় অটোই প্রথমবার দেখলাম। চলে এসেছি আজকে আমাদের প্রথম স্পট কন্যামে। আমাদের ফার্স্ট যে স্পটটি ছিল সেখানে যাওয়ার আগেই আমাদের যে গাড়ির ড্রাইভার রয়েছে উনি বললেন যে না, আমরা ফার্স্ট স্পট কন্যামে আসবো। তো সেইখানে আমরা চলে এসেছি। আর এখানের লোকেশন ভীষণ সুন্দর। নেপালে এন্ট্রি করার সাথে সাথে আমরা প্রচুর চা বাগান দেখতে পেয়েছি, আর নেপালের বাড়িগুলোও ভীষণ সুন্দর ছিল। এখন যে জায়গাটায় এসে আমরা দাঁড়িয়েছি শুধুই কুয়াশাই জায়গাটা, চারিদিকটা শুধু সাদায় সাদা হয়ে আছে। পাহাড়ের ভ্যালিগুলো দেখতে পাচ্ছি না, এটা একটি ভিউ পয়েন্ট যদিও। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার সাথে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি। আর কন্যামের এই যে জায়গাটা একটি ভিউ পয়েন্ট, এই যে চা বাগানের মধ্যে দিয়ে ভিউ পয়েন্ট করা রয়েছে, ওপরে যাওয়ার জন্য সিঁড়ি করা রয়েছে। এটাই আর কি, এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরে যাব। মনে হয় না কোনো টিকিট আছে, যদি থাকে তাহলে শেয়ার করব। এই যে কন্যাম ভিউ পয়েন্টের সেই সিঁড়ির এখানে এখন চলে এসেছি। দেখো কতগুলো সিঁড়ি, আর এই পাশটাতে পুরোটাই চা বাগান। চা বাগানের মধ্যে দিয়ে এই ভিউ পয়েন্টে উঠতে হবে আর কি। চলো তাহলে যাওয়া যাক। আর ওয়েদারটা একদমই কাটছে না, প্রচণ্ড ফগি ওয়েদার, দারুণ লাগছে। ভিউ পয়েন্টে চলে এসেছি এখন, মানে বেশ অনেকগুলো সিঁড়ি পার করে তারপরে ভিউ পয়েন্টে আসতে হবে। যারা একটু বয়স্ক আছেন তাদের কিন্তু কষ্ট হবে এর উপরে উঠতে। কষ্ট করে যদি উপরে উঠতে পারেন খুব ভালো ভিউ পাবে। আমরা যখন এসি তখন থেকে অলরেডি ফগে পুরো ভরে গেছে, তার কারণে ভিউটা দেখাতে পারছি না। এখানে কিন্তু 360 ভিউ পাওয়া যায়।
মানে চারিদিকটাই তো খোলামেলা, আর এই যে ভিউ পয়েন্টটা এইটা অনেকটা উঁচুতে, তো যেটা বললাম যে সিঁড়ি দিয়ে অনেকটা উঁচুতে উঠতে হয়, তো সেই কারণে এই এতটা উপরে উঠে ভালো ভিউ পাওয়া যাবে সেটাই খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভিউটা নাকি সত্যি দেখার মতো। এখানে কিন্তু উপরটাতে খুব সুন্দর বসার জায়গা আছে, আমরা কিন্তু অলরেডি বসে পড়েছি। হ্যাঁ, আর এখানে একটা নেপালের ফ্ল্যাগ লাগানো রয়েছে দেখছি, আর এই যে ভিউ পয়েন্টটা করা, এই ভিউ পয়েন্টের চারিপাশেই শুধু চা গাছ লাগানো। কারনামের একটা সেলফি ভিউ পয়েন্ট আছে, তো সেখানে চলে এলাম। আর এখানে আসা মাত্র প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে ছাতা নিয়ে নামতে হচ্ছে, ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড ফগি, যে ভিউটা দেখাতে পারবো সেটাও দেখাতে পারছি না। তো তোমরা যদি এখানে আসো অবশ্যই ভিউ পয়েন্টটা ঘুরে দেখে নিও। এখন আবার গাড়িতে গিয়ে উঠবো, আর বৃষ্টি পড়ছে খুবই, সেটা তো বললামই, আর ছাতা ধরে রাখা যাচ্ছে না, এখানে এত হাওয়া দিচ্ছে। ফাইনালি কিন্তু চলে এলাম সিরিয়ান 2, আর এখানে একটা গ্রাউন্ড আছে, ফুটবল গ্রাউন্ড, আর আমাদের গাড়িটা এখানে পার্কিংয়ে আছে। এখানে প্রচণ্ড ঠান্ডা, আর আমরা তো সবাই গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। তো কারনামের ওখানে গিয়ে যেটা দেখলাম, ওখানে তো মারাত্মক ওয়েদার খারাপ, ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। আর এখন আমরা যেখানে চলে এসেছি এটা হলো শ্রীয়াংতু যাওয়ার যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের আগে একটা পার্কিং এরিয়া আছে, এটা একটা বড় ফুটবল গ্রাউন্ড, যেটা আকাশ তোমাদেরকে বললো, যেখানে আমাদের গাড়িটাও পার্কিংয়ে আছে। একে একে ট্যুরিস্ট আসছে দেখছি অনেকেই এখানে, আর এখান থেকে মোটামুটি ড্রাইভার দাদা বললো 5 থেকে 6 মিনিট মতো আমাদের হাঁটতে হবে, আর তারপরে আর কি ভিউ পয়েন্টটা পাবো। চলো দেখি কত দূর হাঁটা যায়। কারনাম থেকে এই শ্রীয়াংতুর ডিস্টেন্স কিন্তু প্রায় 15 থেকে 16 কিলোমিটার। শ্রীয়াংতুর যে এন্ট্রি গেট ছিল সেখান থেকে কিছুটা চলে এসেছি, আর এই যে জায়গাটা, এই জায়গার ভিউ হচ্ছে কিছুটা লেপচা জগতের মতো। আমার আগের পর্বে দার্জিলিং সিরিজ তোমরা দেখেছো, দার্জিলিংয়ের লেপচা জগতের এখন যা কন্ডিশন, এই শ্রীয়াংতুর কন্ডিশন এখন একই রকম, মানে একই রকমের ভিউ লাগছে আমার। আমি জানি না ওইদিকে গিয়ে আরও বেটার কিছু পাবো কি না। আর পাইন জঙ্গল তো পাহাড়ে এসে আমাদের প্রত্যেকের খুবই পছন্দের, তাই ভাল লাগছে এই আর কি। পাইন জঙ্গলের মধ্যে ডিফারেন্ট কিছু নেই, একই রকম লাগছে আমার, এটাই হচ্ছে বিশেষ কথা। তো চলো এখন যাওয়া যাক। আর এখনও আমরা স্পটে এসে পৌঁছাইনি, এন্ট্রি গেট থেকে 2-3 মিনিট আর কি হাঁটলাম, তো এখনও বেশ কিছুটা হাঁটতে হবে, তারপরে মেন ভিউটা পাবো। আসার পরে এখানে দেখছি একটা বসার জায়গা, জঙ্গলের মধ্যে বসার জায়গাটা খুব সুন্দর। যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম ওখান থেকে আমরা বেশ অনেকটা হেঁটে এসেছি, তো এখান থেকে এখানকার লোকাল লোকদের থেকে জানতে পারলাম এটা নাকি বেশ 15 থেকে 20 মিনিটের হাঁটা পথ। সেটা শুনে একটু বেশি ভয় পেলাম আমরা। তো যাই হোক, আমরা যেহেতু একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে এসেছি, এখান থেকে তো কোনো মতে ফিরে যেতে পারবো না, মানে ফিরে যাব না, এখানে তো বারবার আমরা আসতে পারি না, তার জন্যই আর কি। মানে যাদের পায়ে আর মাজায় ব্যথা আছে, একটু বয়স্ক আছেন, তাদের একটু কষ্টই হবে এখানে আসতে, তাই না? একদমই, কিন্তু এই যে গ্রিনারি ভিউ, এটা দেখার পরে সব কষ্টই এর কাছে ফেল হয়ে যাচ্ছে। বেশ কিছুটা আসার পরে অ্যাট লাস্ট দেখতে পাচ্ছি ভিউ পয়েন্টটা, তবে এত ফগি ওয়েদার যার কারণে জানি না ভিউ পয়েন্ট থেকে আমরা আদৌ কিছু দেখতে পাবো কি না এতটা কষ্ট করে আসার পরে। ওই যে দূরে যে সাদাটা দেখছো ওটাই ভিউ পয়েন্ট। এই রাস্তাটার যা মানে ডিস্টেন্স আমি দেখছি, মানে এন্ট্রি থেকে যেখানে আমাদের গাড়িটা পার্কিংয়ে ছিল, ওই পার্কিং থেকে এই ভিউ পয়েন্ট পর্যন্ত মোটামুটি 20-25 মিনিট লেগেই যাবে, মানে আমাদের মতো যারা রয়েছে, কারণ আমাদের তো পাহাড়ে ট্রেক করা এগুলো তো অভ্যাস না, আমরা ঘুরতে আসি, সেই শখ নিয়েই আমরা পাহাড়ে উঠি, পাহাড়ে ট্রেক করি, সেটা তো বছরে কয়েকবার, বারবার তো নয়। তো সেক্ষেত্রে আমাদের ওরকম 20-25 মিনিট লেগে যাবে। বেশ কিছুটা আসার পরে এখানে একটা মন্দির দেখলাম, এখানে ঘন্টা বাঁধা আছে, ওপরে একটা মন্দির রয়েছে, একটা গেট দেখতে পেলাম এখানে, আর এই যে একটা দোকানও আছে এখানে, এই যে, আর এখানে আবার টিকিট রয়েছে, দেখো নেপালি ভাষায় লেখা এখানে টিকিটগুলো। যে টিকিট কাউন্টারটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, ওখানে টিকিট শুনে মাথায় হাত, ভেতরে জানি না কি দেখতে পাবো আর ছাই না পাবো, ভেতরে কি আছে জানি না, বাইরে থেকে দেখে যেটা বুঝলাম যে ভেতরে একটা গার্ডেন করা আছে, এটাই বুঝলাম। আর চারিদিকে সব সাদা, মানে ফগি ওয়েদার, এখানে যেরকম দেখছো এরকমই ওয়েদার ভেতরেও। তো
তো ভেতরে একটা গার্ডেন মতো করা আছে। আর এমনি এখানে লোকাল যারা আছে তাদের হয়তো 10-15 টাকা টিকিট পড়ে। প্রথমে আমাদেরকে বললো যে 100 টাকা পার হেড, তারপর আমরা বললাম যে না, ইন্ডিয়ানদের জন্য কি রয়েছে দেখুন টিকিটটা ভালো করে। তারপর বললো যে 62 টাকা। আর আমাদের হাতে বেশি সময় নেই, কারণ আমরা এই যে পাইনের জঙ্গল দিয়ে এই ভিউ পয়েন্ট পর্যন্ত আসতে বেশ অনেকক্ষণ সময় লাগিয়ে দিয়েছি, ছবি টবি তুলেছি, অনেক সময় কাটিয়েছি, যার কারণে আমাদের হাতে সময় কম। আবার যেখান থেকে নেপালের আর কি চেকপোস্ট, ওখানে আবার 5টার মধ্যে, মানে বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে, না হলে ওখানে কিন্তু এক্সট্রা চার্জেস নেবে, ফাইন করে আর কি। মানে এটা নিয়ম, 5টা থেকে 5:30টার মধ্যে আমাদের চেকপোস্ট ক্রস করে আবার ওইদিকে চলে যেতে হবে। তো তার জন্যই আর কি আমরা এখানে বেশিক্ষণ থাকছি না। তো তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা অবশ্যই এসে ঘুরে দেখে যেও। পাইনের জঙ্গল ছেড়ে আমরা ফিরেছি আবার আমাদের গাড়িটা যেখানে পার্কিংয়ে ছিল সেই জায়গাতে। পার্কিংয়ের এখানে একটা জায়গাতে এখন দাঁড়িয়ে আছি। এটা কোনো ভিউ পয়েন্ট নয়, এটা জাস্ট পার্কিংয়ের পাশের একটি রোড সাইড বলতে পারো। সেই রোড সাইডে দাঁড়িয়ে আছি, এখানে নেপালি বাড়িগুলো রয়েছে। আর এখানে দাঁড়ানোর একটাই কারণ, দূরে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি, যেটা যাওয়ার সময় আমরা দেখতে পাইনি। তাই ভাবলাম এখান থেকে দারুণ এই যে নেপালের এত সুন্দর একটি ভিউ, সেটা তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি। এই স্পটগুলো ছাড়াও আরও বেশ কিছু স্পটও কিন্তু ছিল ঘুরে দেখার জন্য, তবে সময়ের অভাবে আমরা বাকি স্পটগুলো আর ঘুরে দেখতে পারিনি। বড় গাড়িতে নেপালের এইসব স্পটগুলো ঘুরতে রিজার্ভে খরচ পড়বে 5,500 থেকে 6,500 টাকা। তবে সিজন অনুযায়ী কিন্তু এই ভাড়া কম বেশি হতে পারে। এই গাড়ি ভাড়ার মধ্যে কিন্তু নেপালের এন্ট্রি ফি মানে পারমিটের জন্য যে টাকাটা, সেটা ইনক্লুড আছে। সাইট সিন করে এই জাস্ট আমরা আমাদের হোমস্টেতে ফিরেছি। হোমস্টেতে ফিরে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, রুমে আছি এখন। চলে এসছে আমাদের সামনে এই যে গরম গরম দুধ চা চলে এসছে। তো হোমস্টে থেকে কিন্তু লিকার চা দেয়, তবে ওনাদেরকে বললাম যে না, আমরা দুধ চা খেতে চাই, তো তার জন্য এক্সট্রা চার্জ নিয়েছে। চা খাওয়াই জাস্ট শেষ হলো, আর সাথে সাথে চলে এসছে এই যে আজকে স্পেশাল দিয়েছে মোমো। তো চিকেন মোমো চলে এসছে। সন্ধ্যেটা এটা দিয়েই আমাদের বেশ দারুণভাবে কাটবে। এরপর আমরা রাতের খাওয়া দাওয়া সেরেছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে, সঙ্গে ছিল স্যালাড। গুড মর্নিং। আজকে আমাদের এখান থেকে চেক আউটের দিন। কালকে সারাদিন ঘুরেছি, মানে এই ট্যুরটা আমাদের 2-3 দিনের ছিল। সকাল সকাল বেড টি দেওয়া হয়েছে আমাদেরকে। চলে এসেছি এই ছোট্ট ব্যালকনিতে, যে ব্যালকনিটা শেয়ার করেছিলাম তোমাদেরকে আগের দিনকে। এখান থেকে দাঁড়ালেই কিন্তু কাঞ্চনজঙ্ঘারও দৃশ্য দেখা যায় যদি ভাগ্য ভালো থাকে। এই হোমস্টেটি বেশ বড়, আর এই হোমস্টের প্রত্যেকটা জায়গা থেকেই ভ্যালি ভিউ, সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এইগুলো কিন্তু পাওয়া যায়। মানে প্রত্যেকটা জায়গা থেকে ভিউ পাওয়া যায়। আর এখন যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, এটা হলো একটি লবি। হোমস্টের 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর, এই 3টে ফ্লোরেই রয়েছে এরকম সুন্দর লবি। এখানে কিন্তু সন্ধ্যে স্ন্যাক্স থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট, এগুলো কিন্তু এখানে বসে খাওয়াই যায়। আর এটা পুরো ওপেন, দেখো এই দিকটাতে রয়েছে পুরো কাচের উইন্ডোগুলো দেওয়া, আবার এইটা আবার ওপেন করা যায় এখান থেকে। এই যে এখানে রয়েছে ছোট্ট একটা ব্যালকনি। এই ব্যালকনিতে এসে দাঁড়ালে এরকম মনোমুগ্ধকর এই দৃশ্য। তো এই হোমস্টেতে 3টে ফ্লোর রয়েছে। তো 3টে ফ্লোরে মোটামুটি ওই 9 থেকে 10টা মতো রুম রয়েছে। আর প্রত্যেকটা রুমই কিন্তু ভিউ রুম, মানে প্রত্যেকটা রুম থেকেই কিন্তু এরকম সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে আমাদের এই হোমস্টে হিলটোপিয়াতে কিন্তু গেমিং জোনও আছে, যেখানে ক্যারাম বোর্ড দেওয়া আছে। তোমরা চাইলে এখানে সন্ধ্যাটা কিন্তু গেম খেলেও কাটাতে পারো। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে রয়েছে এরকম আলুর তরকারি, সাথে রয়েছে রুটি, তবে পুরি সবজির অপশন ছিল, ব্রেড বাটারের অপশন ছিল। আমরা বললাম যে আজকে যেহেতু আমরা ফিরে যাচ্ছি, তাই আমরা আজকে রুটি আর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট আমরা এই জাস্ট শেষ করলাম, আর ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি যে ছাদটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই ছাদে আমরা এর আগেও এসেছিলাম, তবে এত সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন চলে এসেছি তাই এই সুন্দর ভিউকে উপভোগ করতে। এবারে আমাদের এই যে হোমস্টে হিলটোপিয়া হোমস্টের বেশ কিছু ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, যে এই হোমস্টেতে এসে আমাদের কত টাকা কি খরচ পড়লো। এখানে আমরা 2-3 দিনের ট্যুর প্ল্যানে ছিলাম। পার হেড পার ডে ফুডিং লজিং দিয়ে তোমাদের খরচ পড়বে 1800 টাকা করে। আর সাইট সিনের খরচটা কিন্তু এর মধ্যে ইনক্লুড নয়, সাইট সিনের খরচটা আলাদা, যেটা আমি আগেই বলেছি। আর এখানে আসতে কত টাকা কি তোমাদের খরচ পড়বে সেটা তো আগেই জানিয়ে দিয়েছি। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু ফোন করলে তোমরা এই হিলটোপিয়া হোমস্টেতে বুকিং করতে পারবে। আর এই নাম্বারটা কিন্তু থাকছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমাদের এই হিলটোপিয়া হোমস্টেতে কিন্তু 24 ঘন্টা সিসি ক্যামেরা আর ওয়াইফাইয়ের ফেসিলিটি আছে। এই জাস্ট গুছিয়ে গাছি একদম রেডি আমরা, আর খুব ভালোভাবে কাটলো এবারে আমাদের 2-3 দিনের এই ট্যুর প্ল্যানটা।
খুব আনন্দ করেছি এই হোমস্টেতে থেকে। হোমস্টেতেই আমাদের সারা দিনটা যেন কাটিয়ে দিতে ইচ্ছা হচ্ছিল। নেক্সট টাইম আসলে আবারও এই হোমস্টেতে আসার ইচ্ছা আছে। এখানকার আতিথেয়তা ভীষণ ভালো। হোমস্টের সমস্ত রকম ডিটেলস, ইভেন এই ট্যুরের সব রকমের ডিটেলস কিন্তু পুরো ভিডিওতেই পেয়ে যাবে, তাই ভিডিওটিকে স্কিপ করে দেখো না। এছাড়াও যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। তাই ভিডিওটি এখানে স্টপ করে দিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এএসউই ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।